আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ক্যান্সার আনসার লাইভে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আমি প্রতি সপ্তাহে আপনাদের প্রশ্ন বা জিজ্ঞাসার আলোকে ক্যান্সার আনসার লাইভ করে থাকি, যার উদ্দেশ্য হচ্ছে ক্যান্সার সম্পর্কিত স্পষ্ট ধারণা আপনাদের কাছে পৌঁছে দেওয়া, একই সাথে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জন্য অনুকূল পৃথিবী গড়ে তোলা। প্রিয় দর্শক, ক্যান্সার রোগীরা আমাদের সমাজে অবহেলিত। আমরা জেনে হই না জেনে হই, আমরা কিন্তু তাদেরকে একঘরে এবং অবহেলিত করে তুলি। আমাদের সমাজের মেইন স্ট্রিমে অন্যান্য রোগীরা যেভাবে মিশতে পারে, যেভাবে থাকতে পারে, একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জন্য সেই প্রসেসটি, সেই পদ্ধতিটি অনেকটাই সংকুচিত। প্রিয় দর্শক, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ক্যান্সার রোগীর অন্যান্য রোগ। আপনারা যারা জয়েন করছেন তারা নিজ নিজ প্রোফাইলে আজকের লাইভটি শেয়ার করবেন, এর মাধ্যমে বেশি বেশি মানুষের কাছে এই লাইভটি পৌঁছানোর সুযোগ করে দিবেন। ক্যান্সার রোগীরা, শুরুতেই বলতেছিলাম যে তারা হচ্ছে আসলে অবহেলার শিকার। এই অবহেলাটা সে নিজেও করে, পরিবারের লোকজন, সমাজের লোকজন, বিভিন্ন প্রফেশনাল লোকজন, সব দিক থেকে আসলে অবহেলা একটা চলে আসে। একটা ভ্রান্ত ধারণার উপর ভিত্তি করে যে ক্যান্সার মানেই মৃত্যু অনিবার্য, এর উপরে ভিত্তি করে তারা কিন্তু একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির অন্যান্য যেই রোগ, সেই রোগগুলো কিন্তু চিকিৎসা সঠিকভাবে, যথাযথভাবে অনেক ক্ষেত্রেই করে না। আমরা দেখেছি যে অনেক ক্যান্সার রোগী ক্যান্সারের কারণে নয়, অন্য রোগের কারণে তারা খারাপ হয়ে গেছে। তারা যে কষ্ট পাচ্ছে, কষ্টের কারণ অন্য কোনো রোগ। এমনকি যদি মৃত্যুও ঘটে থাকে, তার কারণ হচ্ছে অন্য রোগ, কিন্তু আমরা সেটা চিন্তা করি না। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা চিন্তা করি না যে ক্যান্সার রোগী অন্য কোনো কারণে খারাপ হতে পারে। তো এই কারণে অন্যান্য রোগগুলো সঠিকভাবে যথাসময়ে চিকিৎসা করা সম্ভব হয় না অনেক ক্ষেত্রেই। প্রিয় দর্শক, ক্যান্সার একটি দীর্ঘমেয়াদী অসংক্রামক রোগ। এইরকম দীর্ঘমেয়াদী অসংক্রামক রোগ আমাদের অনেক রয়েছে। ক্যান্সার একটা মানুষের যেই বয়সে হয়ে থাকে, সাধারণত দেখা যায় 40-50 আপ, এই বয়সে একটা মানুষের অন্যান্য রোগ বলতে ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনি ডিজিজ, আরও বেশি ওল্ড এজ হলে তার স্ট্রোক হতে পারে। অনেকের ক্ষেত্রে সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা দীর্ঘস্থায়ী কাশির রোগ থাকতে পারে, ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকতে পারে, ডিসলিপিডেমিয়া থাকতে পারে। তা বাদেও অনেকগুলো সংক্রামক রোগ, যেমন টিউবারকুলোসিস থাকতে পারে, যেমন তার নিউমোনিয়া, অনেকগুলো জীবাণু দিয়ে নিউমোনিয়া থাকতে পারে তার শরীরে। তো এই রোগগুলোরও চিকিৎসা করা জরুরি। আমরা দেখেছি যে এর ইতোপূর্বে আপনারা যদি আমার পেজটি ফলো করে থাকেন, আমি ইতোপূর্বেও লিখেছি যে এইসব দীর্ঘমেয়াদী রোগের কারণেই মোট রোগজনিত মৃত্যুর 70% হয়ে থাকে পৃথিবীতে এই দীর্ঘস্থায়ী এই রোগগুলোর নিয়ে। তার মধ্যে সবচাইতে বেশি যে রোগে খারাপ হয় সেটা হচ্ছে হার্টের সমস্যা, কার্ডিওভাস্কুলার ডিজিজ, তারপরে স্ট্রোক, তারপরে কিডনি ডিজিজ, তারপরে সিওপিডি, দীর্ঘস্থায়ী কাশির রোগ, ধূমপানজনিত কাশির রোগ, তো ইত্যাদি ইত্যাদি অনেকগুলো, লাস্টে শেষের দিকে ক্যান্সার। তো প্রিয় দর্শক, আমরা যখন দেখি একজন রোগীকে দেখি যে ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে আমি বলবো অধিকাংশ ক্ষেত্রেই, প্রায় 90% ক্ষেত্রেই সাথে কিন্তু অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া থাকে। অর্থাৎ তার নিউমোনিয়াটা কিন্তু ওল্ড এজে একটি খুবই জটিল একটি রোগ, এবং এটা ক্যান্সারের থেকেও অনেক বেশি ভয়ানক একটি রোগ, নিউমোনিয়া ওল্ড এজে।
তো সেক্ষেত্রে আমরা তাকে বলি যে আপনি আগে নিউমোনিয়ার চিকিৎসা সঠিকভাবে করেন। নিউমোনিয়ার চিকিৎসা করতে গেলে তাকে ঠান্ডাজনিত সমস্যাগুলো থেকে, ঠান্ডাজনিত ব্যাপারগুলো থেকে তাকে দূরে থাকতে হয়। তার পর্যাপ্ত অ্যান্টিবায়োটিক ভর্তি করে অ্যান্টিবায়োটিক নিতে হয়। সে যদি সক্ষম না হয়, তাকে এনজি টিউব করে ফিডিং করতে হয়। তবে নিউমোনিয়া রোগটি সেরে গেলে তখন আমরা তার ক্যান্সারের চিকিৎসা করতে পারি। কিন্তু নিউমোনিয়াতে কিন্তু মর্টালিটি রেট অনেক হাই। এরপরে আসেন যে কার্ডিওভাস্কুলার ডিজিজ যদি তার থাকে, অনেক সময় দেখা যায় যে কার্ডিওভাস্কুলার ডিজিজের কারণে আমরা তার চিকিৎসা করতেও পারি না। আবার দেখা যায় তার শ্বাসকষ্ট, কাশির সমস্যা। তো এই সমস্যাগুলো দেখা যায় যে তার ফুসফুসের দীর্ঘস্থায়ী কাশির কয়েকটা রোগ রয়েছে তার কোনোটা, অথবা তার হার্টের কারণে তার কাশির সমস্যা হচ্ছে, তাকে কষ্ট দিচ্ছে। কিডনির সমস্যার কারণে তাকে রেগুলার ডায়ালাইসিস করতে হচ্ছে, তার কষ্ট হচ্ছে। তো ডায়াবেটিসের কারণে তার হাত পা জ্বালাপোড়া করতেছে, শিরশির করছে, হাতে পায়ে ঘা হচ্ছে, অথচ ডায়াবেটিস কন্ট্রোলের দিকে তার কোনো খেয়ালই নেই। তার শুধু ক্যান্সার নিয়েই, তার মাথার ভিতরে শুধু ক্যান্সারই আছে। তো এই যে দীর্ঘস্থায়ী যে রোগগুলো, এই রোগগুলোর যদি সঠিকভাবে চিকিৎসা না করা যায়, এই রোগগুলো যদি নিয়ন্ত্রণে না রাখা যায়, তাহলে কিন্তু তার ক্যান্সারের চিকিৎসা করাটা কঠিন। ক্যান্সার যদি চিকিৎসা করতে হয়, তাহলে অন্যান্য রোগকে খুব স্ট্রিক্টলি কন্ট্রোলে রাখতে হবে। আমাদের বিভিন্ন রোগের ক্ষেত্রে একটি টার্গেট আছে। তো দেখা যায় যে যার এই কোমরবিডিটি নেই, তার ক্ষেত্রে টার্গেটটা আমাদের শিথিল। বাট যার কোমরবিডিটি আছে, সাপোজ আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি, যে একজন তার হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে, কিডনি সমস্যা আছে, তার ক্ষেত্রে কিন্তু গোলটা আমাদের আরো কম, স্ট্রিক্ট কন্ট্রোলটা দরকার। ডায়াবেটিসও স্ট্রিক্ট কন্ট্রোল করতে হবে, হাইপারটেনশনও স্ট্রিক্ট কন্ট্রোল করতে হবে, এবং একই সাথে অন্য রোগ থাকলেও স্ট্রিক্ট কন্ট্রোল করতে থাকবে। যার 2-3টা রোগ রয়েছে, তার কিন্তু প্রতিটা কন্ট্রোলে রাখতে হবে। কোনো একটা আনকন্ট্রোল হলে কিন্তু অন্যটাও আনকন্ট্রোল হয়ে যেতে পারে। তো আপনার যদি ক্যান্সার ঠিক আছে, সাথে আপনার যদি হার্টের সমস্যা থাকে, আপনার যদি কিডনিতে সমস্যা থাকে, তাহলে সেগুলো যদি আপনি কন্ট্রোলে না রাখেন, তাহলে নিশ্চিতভাবে আপনার ক্যান্সারও ঠিকমতো নিয়ন্ত্রণ করা কঠিন হবে, বা ক্যান্সারের চিকিৎসা নেওয়াটাই কঠিন হয়ে যাবে। তো আমাদের বাস্তব অভিজ্ঞতা বলে যে একজন ক্যান্সার আক্রান্ত রোগী, সে নিজে তার রোগ সম্পর্কে অবহেলা করে। সে যখন অন্য ডাক্তারের কাছে যায়, সেখানেও তারা হয়তো চিন্তা করে, তারা হয়তো বলে এক পর্যায়ে যে আপনি ক্যান্সারের ডাক্তারের কাছেই যান। কিন্তু আমার কাছে যখন রোগী আসে, তখন আমি তাদেরকে নির্ভর করে দেই। আমি বলি যে ক্যান্সারের চিকিৎসা নিয়ে আপনার টেনশন করতে হবে না। অন্য যে রোগগুলো আছে, আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেন, হার্টের ওষুধ ঠিকভাবে খান, আপনি নিউমোনিয়া নিয়ন্ত্রণ করেন, ক্যান্সার নিয়ে আপনার টেনশন করতে হবে না। তো ব্যাপারটি আসলে সেরকমই। আপনার অন্যান্য রোগগুলো যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলেও ক্যান্সারও কিন্তু নিয়ন্ত্রণ করা যাবে না, কারণ এটি একটি ভিসিয়াস সাইকেল। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে, হার্টের সমস্যা নিয়ন্ত্রণে না থাকলে, কিডনির সমস্যা যদি বেশি থাকে, নিউমোনিয়া যদি বেশি থাকে, তাহলে আপনি চিকিৎসা করতে পারবেন না। আর চিকিৎসা করতে না পারলে আপনার ক্যান্সার বেড়ে যাবে, আর অন্য রোগগুলো তো বাড়তি আছেই। তাহলে সে তো আলটিমেটলি খারাপ হয়ে যাবে। নাম হবে আলটিমেটলি যে তার ক্যান্সার ছিল, এই কারণে সে খারাপ হয়ে গেছে। তা আসলে কি তাই? আসলে তো সেটা না। তো প্রিয় দর্শক, আপনারা অনেকেই যুক্ত হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। সাদিয়া ইসলাম একটি সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম বাবু। হ্যাঁ, অনেক ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে তার নিজের পরিবার লোকজনই এক ঘরে করে রাখে, তাদের স্বাভাবিক জীবনযাপনে বাধা সৃষ্টি করে। অনেকে মনে করে ক্যান্সার সংক্রামক রোগ, তাই কাছে যেতে ভয় পায়। হ্যাঁ সাদিয়া বাবু, তুমি একটা খুব সুন্দর একটি কথা বলেছো। তো এটা আজকেই আমি এই ব্যাপারে একটু ফেস করলাম, যে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য জিনিসপত্র তার পরিবারের অন্যরা ব্যবহার করতে পারবে কিনা, এটা নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে। এর আগে আমি একটা প্রোগ্রামে, আমি কুষ্টিয়াতে সনো টাওয়ারে আমি একটা প্রোগ্রাম করেছি। সেখানে আমি বলতেছি যে হাজব্যান্ড ওয়াইফ কারোর যদি ক্যান্সার থাকে, সে তার একই গ্লাসে পানি খেতে পারবে, একই বাতাসে নিঃশ্বাস নিতে পারবে, একই প্লেটে খেতে পারবে, একই
এই গামছা দিয়ে মুছতে পারবে, একই বেডে থাকতে পারবে, ব্লাড দিতে পারবে, এমনকি হাজব্যান্ড ওয়াইফের শারীরিক যে সম্পর্ক সেটিও করতে পারবে, এর মাধ্যমে ক্যান্সার ছড়াবে না। আমি যখন এই কথা বলছি তখন আমি দেখছি যে ওই ওই আন্টির হাজব্যান্ড আর কি, ওই আঙ্কেল, উনি কান্নাকাটি করতেছে, নিজে কাঁদছে। তো উনি আমাকে তখন বলল যে দেখেন স্যার, আমি আপনার কাছে 2 বছর ধরে চিকিৎসা নিচ্ছি, তো আমি এই বিষয়টা আমি জানতাম না, এবং আমরা দুইজন আলাদাই থাকি। তো এটা আসলে খুবই কষ্টদায়ক একটি ব্যাপার একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জন্য। আমি সবসময় এই কথাটা বলি আমি এই কারণেই বলি যে হচ্ছে ক্যান্সার তো আসলে আমি এটাই বলি যে দেখেন, ক্যান্সার আপনার শরীর থেকে আরেকজনের শরীরে ছড়াবে না, বাট অন্যদের শরীরে যে রোগটা রয়েছে সেই রোগগুলো কিন্তু আপনার শরীরে ছড়াবে, কারণ আপনার ইমিউনিটি কিন্তু অন্যদের স্বাভাবিক মানুষের থেকে কম। তো এই জিনিসটা আমি খুব ভালোভাবে আমার রোগীদেরকে আমি বুঝিয়ে দিই, যাতে মানে আমি বলি যে আপনি আলাদা বাসন, আলাদা আলাদা সবকিছু ব্যবহার করবেন, এর কারণ হচ্ছে অন্যদের থেকে আপনি নিরাপদ থাকবেন, নট দ্যাট যে আপনার থেকে রোগটা অন্যদের মাঝে ছড়াবে। এভাবে আমি পরিবারের অ্যাটেন্ডেন্ট সবাইকে নিয়ে আমি এই কথাগুলো বলে দিই সবার সামনে, যাতে তারা বোঝে যে ক্যান্সার কোনো সংক্রামক রোগ নয়। তো সেটাই সাদিয়া যথার্থই বলেছ, এবং আমি এটা ব্যাখ্যা করেছি। ইনশাল্লাহ আপনারা শুনলে আপনারা এ বিষয়ে আরো সচেতন হতে পারবেন সবাই। ফারুক, থ্যাংকস স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ফারুক। এমডি মনিরুল ইসলাম তিনি বলেছেন, স্যার সার্জারি, তারপর কেমো, তারপর রেডিও নেওয়ার 3 মাস পর আবার ক্যান্সার ফিরে আসছে, এখন কি ডিসিশন নিতে পারি? হ্যাঁ, আসলে এইসব ক্লিনিক্যাল কোশ্চিন আপনারা যদি করেন, আমি একটু বলি যে আপনারা অনেক সময় রোগের ডিটেলস বলে আমার কাছে পরামর্শ চান। তো আমি আসলে রোগী না দেখে আপনাকে যদি একটা পরামর্শ দেই, সেটির যথার্থ হবে না। আপনার যিনি অনকোলজিস্ট আছেন তার উপর আস্থা রাখুন। একজন অনকোলজিস্ট তিনি যদি আপনার প্রতি আন্তরিক হন, আপনাকে যদি যথাযথভাবে দেখে, তিনি অবশ্যই তার ইথিক্স অনুযায়ী তিনি অবশ্যই আপনাকে সঠিক পরামর্শটাই দিবেন। এজন্য আপনি তার সময় অনুযায়ী তার সাথে সাক্ষাৎ করুন, এবং কি কি প্রশ্ন করবেন আপনি দরকার নোট করে নিয়ে যান, যাতে না ভুলেন। কারণ এই ক্লিনিক্যাল সিদ্ধান্তগুলো, ডিসিশনগুলো তিনিই ভালো দিতে পারবেন, তিনি আপনার রোগীকে দেখেছেন, দীর্ঘদিন যাবৎ দেখতেছেন। সোহেল রানা, শুনছি কিছু শেখার জন্য। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। ফারুক, আমি চট্টগ্রাম হাটহাজারি থেকে যুক্ত হয়েছি স্যার। ধন্যবাদ ফারুক, তুমি সবসময় অ্যাক্টিভ থাকো, তোমাকে অনেক ধন্যবাদ। এমডি জাহাঙ্গীর, স্যার আপনার কথাবার্তা খুব ভালো লাগে, ভাগ্য আমার বাড়ি, দুর্ভাগ্য আমার বাড়ি কক্সবাজার জেলায়, আমি আপনার সাথে 1 মিনিট কিভাবে কথা বলতে পারি? হ্যাঁ জাহাঙ্গীর ভাই, আপনার সাথে আমি ইনশাল্লাহ কথা বলবো, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক দিয়ে রাখেন, ইনশাল্লাহ কালকে আমি আপনাকে কল ব্যাক করবো, ইনশাল্লাহ সকালের দিকে, ফার্স্ট আওয়ারের দিকে। সোহেল রানা, সচেতনতামূলক পরামর্শ খুব ভালো লাগছে। হ্যাঁ ধন্যবাদ ভাইয়া। দিয়া আহমেদ, কেমো দিলে সিএ কমে যায়, কেমো শেষ হলে 3-4 মাস পরে আবার ব্যাক করে, এই নিয়ে 3 বার হলো। আসলে আপনার কথাটা আমি বুঝতে পারি নাই। তো যাই হোক, আপনারা অনেকে স্বতঃস্ফূর্তভাবে আমার এখানে প্রশ্ন করতেছেন, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। আমাদের উদ্দেশ্য একটাই যে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি সে যেখানেই চিকিৎসা করুক, সে যাতে যথাযথভাবে চিকিৎসাটা শেষ করতে পারে। এবং ক্যান্সার অন্যান্য রোগের মতোই একটি রোগ, এটাকে কিন্তু WHO বলছে দীর্ঘমেয়াদী নিরাময়যোগ্য একটি রোগ। তো অন্যান্য ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্রনিক কিডনি ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ, সেরেব্রোভাস্কুলার ডিজিজ অর স্ট্রোক, মানে এই যে রোগগুলো রয়েছে, দীর্ঘমেয়াদী যে রোগগুলো রয়েছে, তার সাথে তুলনীয় একটি রোগ। আর আমরা যদি এটা অতিরিক্ত ভয়ের কারণে আমরা যদি এটা চিকিৎসা থেকে গাফেলতি করি, আমরা দেরি করি, তাহলে কিন্তু আসলে আমরা নিজেদেরই ক্ষতি করব। তো প্রিয় দর্শক, আসুন আমরা ক্যান্সার সম্পর্কে আমরা জানি। হ্যাঁ, দিয়া আহমেদ বলেছেন আমি হোয়াটসঅ্যাপে সকল তথ্য দিয়েছি, আপনি কোনো উত্তর দেন নাই। আমি প্রশ্ন হচ্ছে আপনি কখন দিয়েছেন? আমি তো সারাদিনই ব্যস্ত থাকতে হয়, আমি সকাল 7টায় বের হই, রাত 10টার পরে আমি রুমে ঢুকি, মানে এটা হচ্ছে আমার মোটামুটি ডেইলি রুটিন। এর ভিতরেই আমি আপনাদেরকে রিপ্লাই দেই, অনেক সময় জার্নি অবস্থায় রিপ্লাই দেই, অনেক সময় মোটরসাইকেলে থাকা অবস্থায় রিপ্লাই দিই, মানে যেগুলো আসলে উচিত না আমার নিজেরও, আমি বুঝি। তো যাই হোক, আমি ফ্রি টাইমে আপনাকে অবশ্যই দিব, আপনি দয়া করে
গুছিয়ে কি জানতে চাচ্ছেন সেই বিষয়টি আমাকে ক্লিয়ারলি একটু লিখে দিবেন, আর আপনার সব ডকুমেন্টসগুলো আমাকে দিবেন, আমি ইনশাল্লাহ আপনাকে রিপ্লাই দিব। দয়া করে আবারও একটু নক দেন। ঠিক আছে প্রিয় দর্শক, আপনারা যারা যুক্ত ছিলেন আজকের ক্যান্সার অ্যান্সার লাইভে, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমারও খুব ভালো একটি সময় কাটলো আপনাদের সাথে। তো সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্যান্সার অ্যান্সার লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।